আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের বিস্তারিত আলোচনার আজকে চতুর্থ পর্ব। গত পর্বে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে সম্পূর্ণ বলা হয়নি, তাই একটু বিশেষ কিছু বলবো। তা হচ্ছে যে ভার্ব প্লাস ইউ যদি হয় তাহলে এটি অবশ্যই অ্যাসার্টিভ বাক্য হবে, যেমন থ্যাংক ইউ কিংবা উইশ ইউ গুড লাক। এ বাক্যে যদিও শুরুতে উইশ আছে, এ বাক্যে কিন্তু উইশ দ্বারা একটি ভার্বকে বোঝানো হয়েছে, তাই উইশ শব্দটির পরে যেহেতু ইউ এসেছে এটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত হবে, ইম্পারেটিভ কিংবা অপটেটিভ নয়। যেমন থ্যাংক ইউ, এই বাক্যটিকে দেখে মনে হতে পারে যে যেহেতু শুরুতে থ্যাংক শব্দটি ব্যবহৃত হয়েছে আর এটি যেহেতু ভার্ব, তাই এটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু না, যদি ভার্বের পরে ইউ আসে তাহলে ওটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত হবে। তবে ভার্বের পরে যদি ইউ বাদে অন্য কোনো অবজেক্ট আসে তাহলে কিন্তু এটি ইম্পারেটিভ সেন্টেন্স বলে গণ্য হবে, যেমন থ্যাংক দেম, থ্যাংক হিম এ জাতীয় ক্ষেত্রে, যেমন আবার উইশ হার বেস্ট অফ লাক এ জাতীয় ক্ষেত্রে কিন্তু এটি কখনো অ্যাসার্টিভ বাক্য হবে না, বরং অপটেটিভ বাক্য হবে। এখন অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে কিছু বলি। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য বলে। যেমন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, মে ইউ লিভ লং, এর স্ট্রাকচার হচ্ছে যে মে অথবা লং। আবার মে উজ্জ্বল থাকতে পারে অথবা উড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যেমন মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। লং লিভ বাংলাদেশ, এক্ষেত্রে আপনি লং দিয়েও ব্যবহার করতে পারেন, আবার মে উজ্জ্বল রেখেছেন এই হিসেবেও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তবে একটা বিষয় আছে যে যদি বলা হয় মে ইউ পাস দি এক্সাম কিংবা মে আই গেট দি চান্স এগেইন, এই ক্ষেত্রে এই যে প্রথম মে, এই মে কিন্তু অবশ্যই এদেরকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আবার যদি বলা হয় যে মে আই কাম ইন, এই ক্ষেত্রে কিন্তু এই বাক্যের মে অবশ্যই প্রশ্নবোধক হিসেবে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আশা করি জানেন এটি অবশ্যই মডাল ভার্ব। আর অপারেটিভ সেন্টেন্স দ্বারা যে বিষয়গুলো বোঝানো হয় তা হচ্ছে উইশিং অথবা ডিজাইরিং বা কোনো ইচ্ছা প্রকাশ করা, যেমন উইশ ইউ গুড লাক। আর 2 নম্বরে প্রেইং বা প্রার্থনা করা, মে গড ব্লেস ইউ বা মে আল্লাহ ব্লেস ইউ। অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স দ্বারা দুইটি বিষয় বোঝানো হয়, তা উইশিং অথবা ডিজাইরিং, এবং 2 নম্বর হচ্ছে প্রেইং। এখন বলব এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে। যে বাক্য দ্বারা মনের আবেগ, অনুভূতি, বিস্ময়, আনন্দ, দুঃখ প্রভৃতি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে, যেমন হাউ নাইস দি বার্ড ইজ, হুররা উই হ্যাভ ওন দি গেম। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন আছে মোট 6টি বলবো আমি। 1 নম্বর হচ্ছে যে হুররা অথবা এলাস অথবা ফাই অথবা হুশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হুররা ব্যবহার করবেন আপনি আনন্দ, কোন সুখ কিংবা খুশি, আমেজ, উল্লাস, কোনো কিছুতে বিজয়ী হওয়া, এই জাতীয় ক্ষেত্রে অবশ্যই হুররা ব্যবহার করবেন। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর এক্সটেনশন, যেমন হুররা বাংলাদেশ টিম হ্যাভ ওন দি গেম। 2 নম্বর হচ্ছে হোয়াট প্লাস এ অথবা এম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন, যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড দিস ইজ। আর 3 নম্বর হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন, যেমন হাউ স্পিডি দি ট্রেন ইজ। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, তা হচ্ছে যে হোয়াট শব্দটির পরে এ অথবা এম ব্যবহৃত হয়, কিন্তু হাউ শব্দটির পরে এ অথবা এম ব্যবহৃত হয় না, বরং সরাসরি অ্যাডজেক্টিভ বসে। 4 নম্বর রুল হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ, যেমন ইউ আর সো ব্যাড অথবা ইউ আর সো গুড, ইউ আর সো অনেস্ট, যাই বলেন না কেন। আর 5 নম্বর রুলস হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাস প্লাস এ অথবা এম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন হি ইজ সাস এ গুড বলার, বা মুস্তাফিজুর রহমান সম্পর্কে বলা হলো যে সে আসলে একটি ভালো বলার। এক্ষেত্রে সাস এই জাতীয় এবং উপরে যে নিয়ম সো, এই জাতীয় নিয়মগুলো একটু সাধারণত বিভিন্ন গ্রামারে ব্যবহার করা হয় না, তারপর আমি বলে দিলাম। আর 6 নম্বর রুলস হচ্ছে যে ইফ অথবা হ্যাড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে ইফ অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যেমন ইফ আই ওয়ার এ বার্ড কিংবা হ্যাড আই বিন এ কিং। আর গণিতের ভাষায় এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্রকাশের জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয় বা নোট অফ এক্সক্লেমেশন থাকে, অনেকে খাম্বা বলে চেনেন, যাই হোক না কেন, তো এই চিহ্নটাকে গণিতের ভাষায় ফ্যাক্টোরিয়াল অপারেশন বা গাণিতিক ক্রিয়া বলে নামকরণ করা হয়। এখন বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কোন কোন অভিব্যক্তি বা কোন কোন বিষয়গুলো প্রকাশ করা হয়, তা হচ্ছে যে 1 নম্বর এক্সপ্রেসিং জয় বা আনন্দ প্রকাশ করা, যেমন হুররা আওয়ার ক্লাব হ্যাজ ওন দি
ট্রফি। 2 নম্বর এক্সপ্রেসিং সরো, যেমন দুঃখ প্রকাশ করা, অ্যালাস দি ম্যান ইজ ডেড। 3 নম্বর এক্সপ্রেসিং ওয়ান্ডার, বিস্ময় প্রকাশ করা, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। 4 নম্বর এক্সপ্রেসিং পিটি বা করুণা প্রকাশ করা, যেমন পুর ফেলো, হাউ চেঞ্জড ইউ আর। 5 নম্বর হচ্ছে এক্সপ্রেসিং ডিসগাস্ট বা বিরক্তি প্রকাশ করা, যেমন হাউ শ্যাবি দি স্ট্যাচু ইজ। 6 নম্বর এনকারেজিং বা উৎসাহ দেওয়া, যেমন ব্রাভো, ইউ হ্যাভ সেভড এ নাইস গোল। 7 নম্বর গ্রেটিং বা স্বাগত সম্ভাষণ করা, যেমন হ্যালো, হাউ নাইস টু মিট ইউ আফটার ইয়ার্স। আর 8 নম্বর ফেয়ারওয়েল বা বিদায় সম্ভাষণ, যেমন গুড বাই কিংবা গুড নাইট, হোপ ওয়েল মিট ইউ এগেইন। এখন সাবজেক্ট ও প্রেডিকেট সম্পর্কে কিছু বলবো। আশা করি এই সম্পর্কে আপনারা আগে থেকে বেশ ভালোই জানেন, তারপরে বলবো। সাবজেক্ট কোনো বাক্যের কর্তা হিসেবে ব্যবহৃত হয়, আর প্রেডিকেট ওই কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় তাই প্রেডিকেট। অর্থাৎ বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাই হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে যে যার সম্বন্ধে যা কিছু বলা হয় বা সাবজেক্ট সম্পর্কে যদি অতিরিক্ত যে তথ্যগুলো দেওয়া হয় এগুলো প্রেডিকেট। তবে হ্যাঁ, প্রেডিকেটেরও কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। সাধারণত বাক্যের প্রথম অংশ সাবজেক্ট ও প্রেডিকেট হিসেবে বসে, যেমন এ বয় লিভ ইন এ ভিলেজ। এ বয় সাবজেক্ট, লিভ হচ্ছে প্রেডিকেট, আর ইন এ ভিলেজ এটি যেহেতু অ্যাডভার্ব, তাই অ্যাডভার্বকে কখনোই আপনি প্রেডিকেট ধরতে পারবেন না। একটা বিষয় খেয়াল রাখবেন, অ্যাডভার্ব কখনোই প্রেডিকেট হয় না। তবে হ্যাঁ, প্রেডিকেটের ভিতরে কিন্তু আরও অনেক বিষয় থাকতে পারে ক্লজ, থাকতে পারে ফ্রেজ, কিংবা থাকতে পারে কমপ্লিমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় থাকতে পারে। তবে সেটা কখনোই অ্যাডভার্ব বা অ্যাডভার্বের সমজাতীয় কোনো কিছু থাকবে না। অথবা হিজ প্যারেন্টস সেন্ড হিম টু স্কুল, এটাকে হিজ প্যারেন্টস এটা কিন্তু মূল সাবজেক্ট। তবে হ্যাঁ, একটা বিষয় আছে যে এখানে মূল সাবজেক্ট হচ্ছে প্যারেন্টস, আর উপরের বাক্য এ বয় লিভড ইন এ ভিলেজ, এটাকে কিন্তু এ বয় নয়, শুধুমাত্র বয় শব্দটা কিন্তু আমাদের সাবজেক্ট। তাহলে এ এবং নিচের বাক্যে হিজ এটি কি? মূলত এই দুটিকে বলা হয় অ্যাডজাংক্ট টু সাবজেক্ট। কখনো কখনো বাক্যের কোনো বিশেষ অংশকে জোর প্রদান করার ক্ষেত্রে সাবজেক্ট পরে বসে এবং প্রেডিকেট আগে বসে, অথবা প্রেডিকেটের কোনো অংশ আগে বসে তারপর সাবজেক্ট বসে, আবার শেষে প্রেডিকেট বসে। যেমন সিলভার অ্যান্ড গোল্ড আই হ্যাভ নান, এই বাক্যে সিলভার অ্যান্ড গোল্ড হচ্ছে প্রেডিকেট, আই হচ্ছে সাবজেক্ট এবং হ্যাভ নান হচ্ছে প্রেডিকেট। যেমন সুইট আর দি ইউসেস অফ অ্যাডভার্সিটি, এই বাক্যে দ্য ইউসেস অফ অ্যাডভার্সিটি হচ্ছে যে সাবজেক্ট, আর সুইট আর হচ্ছে প্রেডিকেট। তো এই বাক্যের অর্থ হচ্ছে যে প্রতিকূল অবস্থার সদ্ব্যবহার কি মধুরী না হয়। আর একটা বিষয় আছে যে আদেশ অনুরোধমূলক বাক্যে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রায় সর্বদাই সাবজেক্ট ইউ উজ্জ থাকে। যেমন কাম ইন, সিট ডাউন, এদের ক্ষেত্রে ইউ উজ্জ আছে। কখনো কখনো অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্ট উজ্জ থাকে, যেমন থ্যাংক ইউ, এখানে আই উজ্জ আছে। হোপ ইউ আর ওয়েল, এখানে আই উজ্জ আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রেডিকেট এর একটি অংশ ভার্ব বা ভার্বের একটি অংশ সাবজেক্টের আগে বসে। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সরাসরি সাবজেক্ট বসানো যায় না, এই কারণে ভার্ব অথবা ভার্বের একটি অংশ শুরুতে বসে, মানে সাবজেক্টের আগে বসে। যেমন আর ইউ এ স্টুডেন্ট, উইল ইউ গো টু স্কুল, এদের ক্ষেত্রে আর অথবা উইল এটা কিন্তু সাবজেক্টের আগে বসেছে। আর অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা প্রার্থনামূলক বাক্যে সাবজেক্টের আগে প্রেডিকেটের একটু মে বসে। যেমন মে ইউ বি হ্যাপি, যাই হোক না কেন সাবজেক্ট ও প্রেডিকেট হচ্ছে যে কোনো একটি সেন্টেন্সের প্রধান অংশ। ইম্পারেটিভ বাক্যে সাবজেক্ট ইউজ থাকাই প্রেডিকেট হিসেবে ভার্ব দ্বারা শুরু হয়। তেমনভাবে একটা বিষয় মনে রাখবেন যে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে তা অবশ্যই প্রেডিকেট হবে না, কারণ এটি অবশ্যই অ্যাডভার্ব। মনে রাখবেন।